আজকে আমি আপনাকে নিয়ে যেতে চাই এমন একটা গ্রামে যেখানে কৃষি জমি লিজ নিতে হলে অন্য অনেক এলাকার চেয়ে 3 গুণ বেশি খরচ করতে হয়। হতেও পারে এটা বাংলাদেশের সর্বোচ্চ দামি কৃষি জমি। জমির দামই শুধু না, গত 10 বছরে সেখানে গড়ে উঠেছে একটা দারুণ কৃষি অর্থনীতি, যেখানে গ্রামের অধিকাংশ মানুষের ভাগ্য আমূল পরিবর্তন হয়ে গেছে। পরিবর্তনের ছোঁয়া পড়েছে আশেপাশের গ্রামগুলোতেও। কুল্লার গাছ কেটে ফেলতেছে। এটা ডোগা, এটা মারতে দিলে রাখা যাবে না, এটা গাছ ঘন হবে, ফলন কম হবে। সবে মাত্র সকাল 8টা পার হয়েছে, এরই মধ্যে রৌদ্রের তীব্রতা অনেক বেড়ে গেছে। এত গরম যে আমি বাসা থেকে একটা গামছা নিয়ে আসছি, আর এখানকার একজন কৃষক ফারুক, সে আমাকে মাথালটা দিল। তারপরও অস্বস্তি কাটতেছে না। এই গ্রামটা রাজশাহীর দুর্গাপুর উপজেলার চুনিয়াপাড়া গ্রাম। এই যে আমি চুনিয়াপাড়া গ্রামের মুরগিডাঙ্গি বিলে আছি। এই বিলটা দরগাডাঙ্গি বিল নামেও পরিচিত। আমরা সবাই জানি বাংলাদেশে কৃষি জমি লিজ নিতে হলে 10,000 টাকা, 30-40 হাজার টাকাও আপনাকে ব্যয় করতে হতে পারে। কিন্তু আমি যেখানে এসেছি সেখানে কৃষি জমির লিজ মূল্য 50,000 টাকা থেকে শুরু হয়। এখানে 1 বিঘা জমি লিজ নেওয়ার জন্য 70,000 টাকা লাগে, 90,000 পর্যন্তও আছে, নিম্নটা 70,000। এটার কারণ কি? ফসল ভালো হয়। আমার জমিতেও তো ফসল ভালো হয়, কিন্তু 20,000 টাকা বেশি পাই না তো। না, আপনার এলাকায় পাবেন না, আমার এলাকার জমির দাম বেশি, প্রচুর দাম। 90,000 পর্যন্ত আছে, আমি তাও বললাম 70,000। আশেপাশের এলাকায় এই চুনিয়াপাড়া আর জয়নগর, ওই 2 গ্রামের জমির দাম বেশি সবচেয়ে। পাশের গ্রামে 20-30 হাজার টাকা বিঘা। 1 বিঘা জমি থেকে আপনার 2.5 লক্ষ টাকাও পাওয়ার সম্ভাবনা আছে। আর এখানে বেচার কোনো সমস্যা নেই। বেচার কোনো সমস্যা নেই, সরাসরি আপনি ঢাকা পাঠিয়ে আসে এখানে। এটা বরবটি তুলতেছেন না? বরবটি বুড়া বলে। এই জমি লিজ দিচ্ছেন কত করে? এই জমি 50,000 টাকা বিঘে, আর ওই প্রকার জমি 60,000, 70,000, 80,000। এবার বরবটি কত দাম? 2 টাকা কেজি। হ্যাঁ? কালকে 2 টাকা কেজি গেছে। 1.5 মণ তুইলি যাক মাইসেক দিছি, গরু বকরি খাওয়াছি। ঈদের আগে গেল আপনার 50 টাকা কেজি, আর এই যে এখন হলো যাইছে 2 টাকা কেজি, তাও লিছে না। এই চৈত মাসে তো এটা লিজ নিছেন, তাই না? হ্যাঁ, কিন্তু গত বছর আপনি কি কি করছিলেন? গত বছর করলি, তা বাদে হইলো কফি, আলু। লাভ হয়েছিল? কপি তো হয়েছিল। কপি বিক্রি করছিলেন, ভালো পয়সা পেয়েছিলেন। কফি বিক্রি করে ভালোই পয়সা পেয়েছিল। আর এই আলুতে লাভ হয় না, আলুতে লস গেছে। আর করলে তো লস গেছে, করলে মানে যে খরা নিতে হয়নি। 3টা মিলে কি আপনার খরচ টরচ উঠছে? খরচ উঠেছে, লাভ না হলেও খরচ উঠেছে। খরচ উঠছে, এই জন্যই করেন। হ্যাঁ, ফসল না করলে তো হইলো ধরেন কামও নাই সেরকম যে কাম করবে। মানে সব পুকুর করেছে, চারিদিক পুকুরে যাওয়ার পর তো কামই নেই মানুষের। বেটা মেয়ের কাম নাই। এখন মেয়ে মেয়ের পেটের দাম কম দেখে মেয়ে মানুষের হলো আমরা লি এই 80,000 করে উঠেছে 2 বছর হইলো। আর এর আগে হলো 40-50 এরকম করে আসলো। আর একবারে উঠেছে হলো 80,000, 70,000 টাকা, এই 2 বছর হইলো। এই গ্রামে আসতে অসংখ্য পুকুর পাড়ি দিয়ে আসতে হয়। তাহলে এই পুকুরগুলোই কি কোনো কারণ হতে পারে? চলেন এই কৃষকদের সাথে কথা বলি। এখানকার বাতাসে করলা ফুলের তিতো গন্ধ। কিন্তু আমার মনে যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সেটা হলো, এই কৃষি জমিগুলোর এত মূল্য কেন, এবং সেটা কৃষকরা কিভাবে সামাল দেন, বিশেষ করে আমাদের দেশের কৃষক? এই করলাতে বিঘাতে 80,000 টাকা খরচ হয়ে যায়। ও জমি এলাক দেওয়া বাদে এই যে সুতা খুঁটা বান, এই যে সার বিষ, এই যে একটা খুঁটা দেখছেন, একটা খুঁটা 14 টাকা করে দাম পড়েছে, আর এই ছোটগুলো 5 টাকা, তাহলে 14 আর 5 19 টাকা করে একটা খুঁটার দাম পড়েছে। সুতে আছে এই যে কৃষক লিচি এরে হলো 550 টাকা করে খাইতে দিয়ে, বেলা একটা বাজবে চলে যাবে, তাহলে কত খরচ। হাওরের বান্ধন থাকবে। কিছু হবে জ্বালা কি বল, গাছের বয়স কম তো। এই দেখেন
এটা আর 8 থেকে 10 দিনের মধ্যে এক না তুললে হবে না, হয়ে যাবে। এই দেখেন নিচের এইটা। জেকের আলী ভাই এখানে 3টা ফসল করবেন, ফুলকপি, করলা এবং আলু। কিন্তু আপনার এই 3টা ফসল, এই 3টা ফসলও তো খুব খরচ সাধ্য, মানে অনেক খরচ করতে হয়। প্রচুর খরচা। সরকার বান্ধে দিচ্ছে সার 1200 টাকা বেচো, আমরা কিনতে যা 1600 নিচে পাচ্ছি না। বিষ কোম্পানি দিচ্ছে, যে বিষ আজকে কিনছি 120 টাকা, কালকে যে 220 টাকা। একদিনে 50 টাকা, 60 টাকা, 80 টাকা বাড়ে। যেটা এমন কি যে আলু লাগানোর সিজনে সার টাক আসে, গুডাউনে থাকে না। অন্য খরচা লোকের কাছে গুডাউনে 1200 হলে ওর কাছে 1600 তাহলে পাওয়া যাবে। এখানে পানি বেঁধে থাকে না? না, এটি পানি বাঁধে না। সেচের কি ব্যবস্থা? সেচের ব্যবস্থা ডিপ আছে, ডিপের যে লাইন আছে, ডিপের পানি আপনি পান? হ্যাঁ, ডিপের পানি সবাই পায়। জি, ওই দিককার গুলো যে পানি বেঁধে ডুবে যায়, ওই দিক পুকুর কেটে বন্ধ করে দিয়েছে। আর আমরা এইসব জমির পানি নামাইতে এটির থেকে পাইব, ওই নিচে একটা খাল আছে, ওই খাল পর্যন্ত নিয়ে গেছি নিজে খরচ করে? নিজে খরচ করে। পণ্য পরিবহনের সুবিধা কেমন আছে? পরিবহন বলতে ট্রাক আসে, ছোট ছোট ভুটভুটির গাড়ি আসে, এরা কিনে নিয়ে যায়, ওই বড় বড় গাড়ি দেয়। বা যারা বড় গাড়ি, বড় ব্যাপারী, তারা বড় বড় গাড়ি নিয়ে আসে, ওই 200 মণ 250 মণ একবারে নিয়ে চলে যায় মাঠ থেকে। তো এই গ্রাম থেকে কি পরিমাণ সবজি যায়? এই গ্রাম থেকে প্রতিদিনের জন্য কপির সময় অন্তত 5 ট্রাক করে হবে, আর করলার সময় হবে 2 ট্রাক, 1 ট্রাক, ছোট গাড়ি আছে 3 ট্রাকও হয়, এরকম। এখানে কৃষি কৌশলটা কেমন দেখেন, যে তারা যখন চৈত্র মাসে জমিটা লিজ নেওয়া শুরু করে, তখন থেকে তারা করলা চাষ করে। তার মানে একটা অর্থকরী ফসল করলা, বাজারে অনেক দামে বিক্রি হয়, কখনো কখনো দাম পড়ে যায় যদিও। তারপরে তারা ফুলকপির চাষ করে, যেটা খুব দ্রুত বিক্রি করে ফেলতে হয়। এবং তারপরে তারা আলু চাষ করে, যেটা চাষ করতেও যেমন অনেক খরচ হয়, তেমনি দাম বাজারের উপরে নির্ভর করে। তারপরও এটা অনেক কৃষককে রাতারাতি ধনী বানিয়ে দিতেও পারে। আমার পিছনে দরগাডাঙ্গি ঈদগাহ, 8:30 পৌনে 9টার মতো বাজে। এখনই কৃষকরা মাঠ থেকে উঠে আসতে শুরু করেছেন। তারা এখানে একটু খাওয়া দাওয়া করবেন, বিশ্রাম নেবেন, তারপরে আবার তারা মাঠে নামবেন এবং 12টার পরে আর কেউ মাঠে থাকবে না। আপনার নাম কি? মোহাম্মদ জালালউদ্দিন। মোহাম্মদ জালালউদ্দিন। জালাল ভাই, আপনি স্ক্রিনে কি দেখতে পাচ্ছেন? ছবি দেখতে পাচ্ছি। ভালো লাগছে? হ্যাঁ, খুব দারুণ লাগছে। হ্যাঁ, দারুণ লাগছে দেখতে। তাই আপনি কৃষিকাজ করেন? আমি কৃষি কাজ করি। জালাল ভাই আমার ক্যামেরার স্ক্রিনটা দেখার জন্য উঠে আসছে অনেক দূর থেকে। গরমের মধ্যে কৃষকদের সাথে কৃষি মাঠে দাঁড়ায় কথা বলা সম্ভব হলো না, এই কারণে ঈদগাহে ডেকে এনেছি এই গ্রামের অত্যন্ত অভিজ্ঞ একজন কৃষক জেকের আলী ভাইকে। চুনিয়াপাড়ার এই কৃষকরা শুধুমাত্র জমি চাষ করছেন তাই নয়, তারা নিজেদের ভাগ্যকেও বদলে দিচ্ছেন। আপনার কয় ছেলে মেয়ে? আমার 3টা ছেলে। আমার 2টা ছেলে রাজশাহী কলেজে মাস্টার্স পাস করেছে, আরেক ছেলে বিএ পাস। আপনারা কয় ভাই? আমরা 2 ভাই। আপনারা 2 ভাই লেখাপড়া জানেন? না, আমরা লেখাপড়া জানি না। দুজনের কেউই জানেন? জানি না। এটা কি লাহারি? লাহারি কেন? সকালে কাজ আসলে লাহারি দিই আমরা। লাহারি নামে ওটা কি গরুর মাংস? গরুর মাংস খেলে পরে রোদে কাজ করতে পারবেন? যে গ্রামের কৃষি জমির হিসাব লাখ টাকায় হয়, সেই গ্রামের গল্পটা কৃষির থাকে না, সেই গল্পটা হয়ে যায় মানুষের গল্প। এই গ্রামে আরেকজন কৃষককে পেলাম, যে জুয়েলুর রহমান ভাই। উনি একটা নার্সারি চালান, নার্সারিতে চারা উৎপাদন করেন, পাশাপাশি উনি সবজিও চাষ করেন। জুয়েল ভাই, আপনার নার্সারি থেকে কি পরিমাণ কৃষককে আপনি সাপ্লাই দেন? কত % এটা হবে? এটা আমাদের গ্রামে মোটামুটি আপনার 20-30% সাপ্লাই আমি দিই, বাদ বাকিগুলো তারাই নিজে নিজে চারা তৈরি করে লাগাই। আর আমি যে চারাগুলো তৈরি করি, এটা পার্শ্ববর্তী গ্রামে চারাগুলো সাপ্লাই হয়। আপনি নিজেও তো সবজি করেন? জি, নিজেও সবজি করি। কতদিন থেকে করছেন সবজি? মোটামুটি ধরেন 20-25 বছর রাখছি সবজি। আপনি যখন শুরু করেন পাশাপাশি পাশাপাশি নার্সারির বয়স আমার 10-12 বছর নার্সারির বয়স। আপনি যখন শুরু করলেন কৃষি সবজি চাষ, তখন কৃষি জমির লিজ মূল্য কত ছিল? তখন আপনার জমির মূল্য ছিল 20-25। এখন বর্তমানে 1 বিঘা জমির মূল্য মানে টেন্ডারি মূল্য আপনার 80,000-90,000। দাম বাড়ার পিছনে কারণ কৃষি জমি আপনার কমে গেছে। আপনার নিচু জমিগুলো নিয়ে আপনার পুকুর কাটার পরে আপনার জমি
আস্তে আস্তে যে পুকুর উপর দিকে উঠে আসছে, কৃষি জমি কমে গেছে, এই জন্যে আপনার জমির চাহিদা বেশি, এই জন্য দাম বেশি, জমি টেন্ডারি দাম বেশি। তারপরেও আপনার এই পুকুর কাটার জন্য আপনার অনেক জমি, সবজি জমি আপনার পানি নিষ্কাশনের ব্যবস্থা হারিয়ে ফেলেছে, এই জন্য আপনার সবজি জমি অনেক মার হয়ে গেছে, এই জন্য জমির পরিমাণ কমে আসছে, এই জন্য চাহিদা বেশি। এই কৃষি জমি যে এত টাকা দিয়ে আপনারা লিজ দেন, জি লিজ নেওয়ার পরে আপনারা কি খরচটা উঠে আসে? জি, খরচ উঠে আসে, খরচ না উঠে আসলে তো আপনার জমি তো ওইভাবে লিজ নেওয়া যাবে না, এত দামি জমি। কফিটাই হচ্ছে আপনার মেন ফসল, আমার টার্গেটের ফসল কফিটাই। কফি 1 বিঘা জমি থেকে আপনার মোটামুটি কফি মোটামুটি দাম থাকলে পরে আপনার 2-2.5 লাখ টাকার কফি বিক্রি হয় 1 বিঘা জমি থেকে। 1 বিঘা জমি 1 বিঘা জমি থেকে 2.5 লাখ খরচ টাকার কফি বিক্রি হয় খরচ মোটামুটি আপনার 1 বিঘা জমিতে 50,000 টাকা খরচ হবে কপিতে। কপিতে। আচ্ছা, আর এখানে আপনার 1500, 2000, 1800 এরকম দাম থাকলে পরে আপনার 2-2.5 লাখ টাকার কফি বিক্রি হয় 1 বিঘা জমি থেকে। আর পাশাপাশি তো করলা আছে, আলু আছে, আলুটা মোটামুটি বোনাসি বলা যায়। করলাতেও আপনার হলে পারা 1 বিঘা জমিতে 1-1.5 লাখ টাকার করলা বিক্রি হয়। 1 বিঘা গত জমিতে। বছর মার হয়েছে, কারো কারো হয়েছে যারে, তারে আপনি 2 লাখ টাকা পার করে করলে বিক্রি 1 বিঘা জমি থেকে। আর যাদের মার গেছে তারা? তারা তো আপনার মার যেটা তো মারি, আলুটা আপনি তৈরি করে স্টোরে রাখতে পারলে তখন পরবর্তীতে ওদের দাম পাওয়া গেলে পরে বিক্রি করলে লাভ হয়। আপনার কাছে কি মনে হয় এই যে এই গ্রামের এই পরিবর্তন, মানে গ্রামের কৃষি ব্যবস্থাপনার এই পরিবর্তন, এই পরিবর্তনের ফলে কি আপনাদের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? হ্যাঁ, গ্রামের উন্নয়ন হচ্ছে, লাভ হচ্ছে তো অবশ্যই। এতে আমি এক সময় তো আজ থেকে 3 বছর আগে তো আমি তো কাজ করতাম, এখন তার কাজ করি না, নিজের কাজ নিয়েই ব্যস্ত, নিজের কাজে মানসিক টাকা যায়। ও, আপনি কৃষি শ্রমিক ছিলেন? জি জি আগে নিজে শ্রমিক ছিলেন? জি। শ্রমিক থেকে এখন আপনি নিজে কৃষকে পরিণত হয়েছেন এই সবজি করে? সবজি প্লাস নার্সারি আছে। ওয়াও, ওয়াও। আপনাকে অভিনন্দন। এরকম একজন কৃষককে অবশ্যই অভিনন্দন জানানো উচিত। আপনারাও কমেন্টে তাকে অভিনন্দন জানান। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তাহলে পুরো বিষয়টা এখন অনেকটা পরিষ্কার হয়েছে। একদিকে 3 ফসলের আধুনিক চাষাবাদ এবং আরেকদিকে পুকুরের সংখ্যা বেড়ে যাওয়ায় কৃষি জমি কমে যাওয়ার কারণে যেটুকু জমি বেঁচে আছে সেইটুকু জমির উপরে একটা আলাদা কৃষির চাপ সৃষ্টি। এই 2টা কারণেই মূলত এই কৃষি অর্থনীতির পরিবর্তনগুলো ঘটছে। চুনিয়াপাড়া গ্রামে ঠিক কী পরিমাণ জমি আছে সেই তথ্য আমি খুব ইমিডিয়েটলি জোগাড় করতে পারি নাই। তবে এই গ্রামের কৃষকরা জানালো যে এখানে 3টা যে সেচ দেওয়ার জন্য যে গভীর নলকূপ সেইটা আছে 3টা, এবং এই 3টা গভীর নলকূপের আওতায় কমপক্ষে 200 বিঘা করে জমি আছে। সকাল থেকে কাজে নেমে সাধারণত 9টা-10টার দিকে কৃষকরা একটু বিশ্রাম করতে আসেন এই ঈদগাহে, কিন্তু এখানে বিশ্রামের মধ্যেও তাদের বসে থাকার সময় নেই। এই ভাই দড়ি তৈরি করতেছে যে করলার জমিতে জাংলা তৈরি করতে হবে। এই গ্রামের আরেকটা কৃষি বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে সবজি বিক্রি করতে কৃষককে হাটে যেতে হয় না। এই গ্রামেই সব ব্যবসায়ীরা ছুটে আসেন সবজি কিনে নিয়ে যাওয়ার জন্য। এর একটা কারণ, মাঠের পর মাঠ, এখানে কোনো কৃষক যদি করলা করে সকলেই করলা করবে, যদি কোনো কৃষক আলু করে তো সকলেই আলু করবে, এবং যখন কোনো কৃষক ফুলকপি করবে তখন সকলে মিলেই ফুলকপি করবে। এটা একটা নতুন কৃষির চিত্র, এবং এখানে জমি শুধু জমি নয়, একটা হাই রিস্ক ইনভেস্টমেন্ট, কিন্তু তবুও কৃষক ছাড়ে না, কারণ তাদের অন্য কোনো বিকল্প নাই। যখন ওই আকাশের বৃষ্টি নামে অন্য অন্য দিক ডুবে যায়, বন্যা হয়, তখন আমার এটা চাঁড়া জমি, তখন দামটা আমরা পাই। দেখি আপনারা এটাই কামনা করেন যে না, সেটা করি না। এখন সেটা হলো মালিকের ইচ্ছে, আল্লাহর ইচ্ছে। আল্লাহ কখন কি করে এটা তো বলা যায় না। আমি শুধু মজা করলাম। জি। গত বছর তো ফুলকপির দাম খুব কম গেছে, আমি ফুলকপি সব ফেলে দিতে পরের দিকে এসে ফেলে দিতে হলো। আমার এই সাইডে যেটা হয় সেটা আগামী উঠে যায়। আমরা লাভ লসের হিসাব যে 3টা ফসল একসাথে করে গেছি, লাভ লসের হিসাব বুঝতে পারি, তাছাড়া একবারে পারি না। যে আলুর দামটা খুব মায়ের 10 টাকা কেজি গেল, মার খায়। এই আলুটা যদি 20 টাকা 25 টাকা কেজি যায় তাহলে অনেক। তাতেই আপনাদের গ্রামের এত পরিবর্তন। কিন্তু যদি আপনারা দাম পেতেন, ফসলের দাম পেলে তো আপনাদের চেয়ে ধনী আর কেউ থাকতো না। দাম তো ওইভাবে পাওয়া যায় না। যে গেলবারের আগাবার আলু বিক্রি হলো মাঠে 30 টাকা কেজি, আর গেলবার বিক্রি হলো 10 টাকা কেজি, তাহলে 1 কেজির আলুর উপর 20 টাকা কম বেশি, তাহলে কত টাকা কম হয়ে যাচ্ছে। এই কৃষকরা তাদের সাধ্যমতো করছে, আর বাকিটা রাষ্ট্রের দায়িত্ব।
আপনাদের গ্রামটা দেখতেও খুব সুন্দর। আর এত পাখির ডাক এই গ্রামটা যে শুধু চাষাবাদের জন্যেই খুব খ্যাতি তা নয়, এখন রোদের কারণে একটু এদিকে জ্বলে যাচ্ছে, কিন্তু সকাল এবং বিকালটা এই গ্রামটাতে খুব সুন্দর লাগে। মনে হয় যে ফসলের যে জমিগুলো এগুলো স্কেচ দিয়ে মানে চিত্রে আঁকা গ্রামের মতো মনে হয়। কাজেই এটা দেখতে আসার মতো একটা গ্রাম। এই গ্রামে এসে আরেকটা নতুন তথ্য জানলাম যে এই গ্রামে যত কৃষক এবং কৃষি শ্রমিক আছে, সিনিয়ররা বাদ দিয়ে যারা ইয়ং জেনারেশনের কৃষি শ্রমিক বা কৃষিকাজ করে, তারা কেউ মানে প্রত্যেকেই অন্তত ইন্টারমিডিয়েট পাস। এখানে কেউ কেউ আছেন যারা মাস্টার্স করছেন, পড়াশোনা করছেন বা শেষ করেছেন, কি তাই না? আপনারা সবাই ইন্টারমিডিয়েট পাস। ওকে, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যে আপনাদের এই গ্রামটাতে তো এই ঘটনা ঘটছে প্রায় কত বছর, 10-15 বছর ধরে, সবজি বিপ্লব। তো এর আগে কেউ কি এই বিষয়টা নিয়ে এরকম করে দেখেছে, কৃষি অর্থনীতির বিষয়টা আজকে যেভাবে আমি আপনাদেরকে প্রশ্ন করলাম, এর আগে এরকম করে কেউ করেছে? না, গ্রামের মানুষ সাক্ষী দিল। সো আমার এই ভিডিওটা এক্সক্লুসিভ হতে যাচ্ছে।